এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। শেষমেশ বাবা রিভিউসে পাঠিয়ে দেবে ভাইয়াকে। তো ভাইয়াটা যে সাইকোতে পরিণত হচ্ছে তার চেয়ে এখান থেকে চলে যাওয়াটাই ভালো। ওখানে ফুপির বাসায় থেকে পড়াশোনা করবে, প্লাস ওখান থেকে তার চিকিৎসাও হবে, হয়তোবা ভাইয়া সুস্থ হয়ে যাবে। এ বলেই মনকে সান্ত্বনা দেয়। মিনহাজ সাহেব অনলকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং যেভাবেই হোক ইউএসএ পাঠিয়ে দেয়। এরপরে কেটে যায় অনেকগুলো বছর। আমাদের ছোট্ট নেহা আর রোজ এখন ভার্সিটিতে পড়ে। শায়ন লেখাপড়া শেষ করে তার বাবার বিজনেসে হাল ধরেছে। সে এখন দেশের বড় নামকরা বিজনেসম্যান, আর তার অ্যাটিটিউড, চলাফেরা, কথাবার্তা সব কিছুতেই যেন মুগ্ধ হয় সবাই। আর দেখতেও হয়েছে মাশাআল্লাহ। আর যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে এক দেখাতেই। বেলা তখন 9টা বাজে। শায়ন তার গাড়িটা নিয়ে বাসা থেকে বের হয়ে তার অফিসের উদ্দেশ্যেই যাচ্ছিল। অনেক দূর পথ যেতেই হঠাৎ করে আকাশ ঢেকে ঝুম বৃষ্টি শুরু হয়, আর এই বৃষ্টির মধ্যে রাস্তায় প্রচণ্ড জ্যাম বেঁধে যায়। শায়নের খুব অস্বস্তি হচ্ছিল গাড়ির ভেতরে বসে, তাই সে গাড়ির গ্লাসটা একটু নামিয়ে দেয়। আর হঠাৎ করেই তার চোখ একরাশ ভালো লাগায় ছেয়ে যায়। বৃষ্টির মধ্যে স্কুটিতে বসেছিল একটা মেয়ে। তার মায়াবী চোখগুলো শায়নের খুবই পরিচিত। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। হঠাৎ জ্যাম ছেড়ে গেলে সবাই চলে গেলেও মেয়েটা যাচ্ছে না। শায়ন খেয়াল করে মেয়েটা স্কুটি থেকে নেমে কিছু একটা চেক করছে। শায়ন বুঝতে পারে হয়তো বা মেয়েটির স্কুটির ভিতর পানি যে কিছু একটা নষ্ট হয়ে গেছে। এদিকে পেছন দিক থেকে অন্য গাড়িগুলো হর্ন বাজিয়েই যাচ্ছে। তাই শায়ন ধীরে ধীরে ছাতা নিয়ে দরজা খুলে মেয়েটার সামনে যেয়ে দাঁড়ায় এবং বলে, এক্সকিউজ মি ম্যাডাম, এনি প্রবলেম? মাথা ঘুরিয়ে রোজ দেখে তার দিকে একটা ছেলে তাকিয়ে তাকে কিছু জিজ্ঞেস করছে। তখনই রোজ একদমে বলতে শুরু করে, প্রবলেম তো প্রবলেম, মহা প্রবলেম। এই বৃষ্টিটা হচ্ছে যত নষ্টের মূল। বাসা থেকে তো ভালোই আসছিলাম, আর এখন এই জ্যামের মধ্যে এসে বৃষ্টি, আমার স্কুটি নষ্ট হতে হবে। এখন কি হবে? একদমে রোজকে এতগুলো কথা বলতে দেখে সে হতভম্ব। সেই ছোট্টবেলার রোজ আর এখনকার রোজে রাত দিন তফাৎ। তখন যখন সে মেয়েটাকে দেখত তখন চুপচাপ মুখ বন্ধ করে হাঁটাচলা করত। একটা শব্দ কখনো তার মুখ থেকে শুনিনি, আর এখন নন স্টপ কথা বলেই যাচ্ছে। শায়ন একটা হাসি দিয়ে বলতে থাকে, স্কুটির আর কি দোষ, সব সমস্যা তো করেছে বৃষ্টি। কিন্তু ম্যাডাম, আপনি যদি এইভাবে এখানে এমন করে দাঁড়িয়ে থাকেন তাহলে তো পেছনের গাড়িগুলো যেতে পারবে না, আর তারা যে হর্ন দিয়েই যাচ্ছে। এক কাজ করি, আমরা দুজন মিলে এটাকে এখান থেকে সরিয়ে ফেলি, রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর দেখা যাবে এটা কি করা যায়। রোজ এইবার ভালোভাবে শায়নের মুখের দিকে তাকায়। সে বোঝার চেষ্টা করে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরেও সে বুঝতে পারে না আসলে একে ও চেনে কিনা। হঠাৎ করে কিছু একটা মনে করতেই তার মনে হয় এই লোকটাকে সে হয়তো বা কখনো কোথাও দেখেছে, তার আশেপাশে কোথাও। ওকে, আগে রাস্তা পরিষ্কার করি, তারপরে কথা বলি। বলেই দুজনে মিলে স্কুটিটা ধাক্কা দিয়ে রোডের একটা সাইডে নিয়ে আসে। এরপর রোজ শায়নের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি কে বলুন তো? শায়ন এক গাল হেসে দিয়ে রোজকে বলে, ও তাই নাকি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এখন কি আপনি এইখানে এই স্কুটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবেন? তাহলে কি করব? ভাবছি এটা কি এখন এভাবে ফেলে রেখেই চলে যাব? আমার মাথায় তো কিছুই কাজ করছে না। শায়ন তখন হেসে দিয়ে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? রোজ কিছু একটা ভেবে বলে, আচ্ছা বলে ফেলেন, যদি মনে করার মতো হয় তাহলে তো মনে করব, আর যদি না হয় তাহলে কিছু মনে করব না। শায়ন যেন রোজকে যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। এত ফাস্ট কথা বলছে, এতটা চঞ্চল হয়ে গেছে। সে রোজকে দূর থেকে দেখলেও কখনো কাছে যাওয়া হয়নি। শায়ন রোজকে বলে, আমি বলছিলাম, আপনি যদি চান আমার সাথে যেতে পারেন। আপনি কোথায় যাবেন আমি নামিয়ে দেব, আর আপনার স্কুটি নিয়ে চিন্তা করতে হবে না, ওইটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। কিভাবে পৌঁছবে? পৌঁছবে কোনো একভাবে, ওটা তো বাড়িতে যাওয়ারই কথা।
এইদিকে রোজের আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। হঠাৎ তার এ কথা মনে হতেই সে আর কোনো দিকে না ভেবেই বলে, ওকে যাব, চলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেটা না করতে পারলে আমার সমস্যা হয়ে যাবে। সায়ন একগাল হেসে দিয়ে রোজকে নিয়ে গাড়িতে চলে আসে। হাজার অপেক্ষার পর আজ সায়নের এই মুহূর্তটা যেন সবচেয়ে মূল্যবান একটা মুহূর্ত। এত বছর ধরে সে যেটা চেয়ে এসেছিল, এই সেই মুহূর্তটা। যদিও রোজ রেইনকোট পরা ছিল, তারপরও বৃষ্টির পানিতে তার মুখ চোখ ভিজে একাকার। রোজের চোখের ভেজা পাপড়িগুলো যেন সায়নকে আকৃষ্ট করছিল আরও বেশি করে। ভেজা ভেজা ঠোঁটগুলো যেন গোলাপের পাপড়ির মতো মনে হচ্ছিল। সায়নের হৃদস্পন্দনটা যেন দ্রুতগতিতে চলতে থাকে। গাড়িতে উঠে সে একটা রুমাল দিয়ে রোজকে ইশারা করে তার মাথা মুছে নিতে। রোজ হেসে দিয়ে রুমালটা হাতে নিয়ে তার মুখ মুছতে থাকে। আচ্ছা, আপনার নামটা? রোজ একগাল হেসে দিয়ে বলে, আমার নাম সায়রা জান্নাত রোজ। ওকে, ভার্সিটির নাম? জি, মানে কিসের নাম? মানে হচ্ছে আপনি যে ভার্সিটিতে যাবেন সেটার নাম। এভাবে তাদের মধ্যে অনেক টুকটাক কথা হয়। একসময় ভার্সিটির গেটের সামনে আসলে সায়ন মনে মনে ভাবে, সময়টা কেন এত দ্রুত চলে যায়, আর একটু দেরি হলে কি হতো। রোজ একটা হাসি দিয়ে সায়নকে ধন্যবাদ জানায়। তারপরে সে দরজা খুলে বের হয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে আবার ফিরে এসে জানালা দিয়ে তাকায়, তাকে বলে, সরি, আপনার নামটাই তো জানা হলো না। তখন সায়ন একটা ভিজিটিং কার্ড এগিয়ে দেয় আর বলে, এইখানে আমার সমস্ত ডিটেলস আছে। তখনই রোজ আবার জিজ্ঞেস করে। আমার স্কুটিটা? মুচকি হেসে বলে। ওইটা জায়গা মতো পৌঁছে যাবে। তারপর রোজ সেখান থেকে ভার্সিটিতে চলে যায়। আর যাওয়ার পথে তাকিয়ে থাকে সায়ান। রোজ যতক্ষণ গেটের ভিতরে প্রবেশ না করে ঠিক ততক্ষণ। রোজ ভেতরে চলে গেলে সায়ান তার অফিসের উদ্দেশ্যে চলে যায়। রাতের বেলা নিজের রুমে বসে সায়ান ভাবতে থাকে আজকের দিনটার জন্য সে কতই অপেক্ষা করছিল। আজ এভাবে সে রোজকে তার এত কাছে দেখবে ভাবতেই পারেনি। তুমি আমার স্বপ্নের বিচরণকারী, সেই মায়াবিনী। অবশেষে তোমাকে এত কাছ থেকে দেখতে পেয়েছি, তোমার গায়ের স্মেল পেয়েছি, তোমার নাম জেনেছি। এখন তো তুমি আমার মাথাটা আরো বেশি খারাপ করে দিচ্ছ। রোজ বাড়ি ফিরে তার আম্মু মিসেস হেনাকে বলে ওঠে, কতবার বলেছি স্কুটি নিয়ে চলাফেরা করতে না, গাড়ি করে যেতে না। তুমি তো আমার সেই কথা শুনবেই না। বড় হয়ে বড্ড অবাধ্য হয়ে গেছো কেন তুমি? কোনো কথা বললেই শুনতে চাও না। দুজন লোক এসে তোমার স্কুটি দিয়ে গেছে আর বলেছে এটা নাকি রাস্তায় নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক করিয়ে ওরা নিয়ে এসেছে। রোজ মনে মনে ভাবতে থাকে, কি অদ্ভুত লোক রে বাবা, স্কুটি সারিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। খুব দারুণ তো। আচ্ছা, আমার বাড়ির ঠিকানা জানলো কিভাবে? রোজকে এভাবে একা একা কথা বলতে দেখে মিসেস হেনা বলেন, কি হলো, মেয়ে পাগল হয়ে গেল নাকি? একা একা বিড়বিড় করে যাচ্ছে কেন? যাও ঘরে যাও। কাল থেকে যদি আবার এই স্কুটি তোমার হাতে দেখেছি তো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রোজ ঘরের ভেতরে যাবে তখনই তার চোখ পড়ে সোফার উপরে কেউ একজন বসে পেপার পড়ছে। অমনি রোজ দৌড়ে যায়, তার গলা জড়িয়ে ধরে আর বলে, ও আপু, তুমি চলে এসছো? আমাকে বললে না যে? রোজের আব্বু রায়হান মির্জা বলেন, যদি বলে আসতাম তাহলে তোর সারপ্রাইজ হতো না। এই যে এখন আমাকে দেখে যেভাবে খুশি হয়ে জড়িয়ে ধরে আর অবাক হলে, তখন কি এটা হতে? ও আব্বু, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার গলা জড়িয়ে ধরে আর কখনোই আদর করি না। এটা কিন্তু ঠিক না আব্বু, তুমি শুধু শুধু আমার নামে বদনাম করছো। মিসেস হেনা এগিয়ে এসে রোজকে উদ্দেশ্য করে বলে, বাবা মেয়ের নাটক শেষ হলো। রোজ ফ্রেশ হয়ে তারপর নিচে আসো খাবার খাওয়ার জন্য। আম্মু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, পেটের মধ্যে হেঁদুর দৌড়াচ্ছে খিদায়। তোমার জন্য সেই কখন থেকে বসে আছি, দুই বাপ বেটি একসাথে খাবো তাই। আদর দিয়ে দিয়ে মেয়েকে আরও বাদর বানিয়েছো, তাই তো এখন মেয়ে আর কোনো কথাই শুনতে চায় না। আমার মেয়ে তো ঠিকই আছে, কই কথা শুনলো না? তোমার মেয়েকে কতবার করে বলেছি স্কুটি নিয়ে বাইরে যেতে না, তারপরেও সে আমার কথা শোনে না। আজও একই কাজ করেছে আর রাস্তায় স্কুটি নষ্ট হয়ে গেছে। বলি, দুইটা গাড়ি থাকার পরেও ওই ঘোড়ার ডিম চালানোর কি প্রয়োজন আছে?
রোজ তার মায়ের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি মনে হয় আজকে আমার উপর একটু বেশি রেগে আছো। সরি, আর তোমার অবাধ্য হব না। তুমি যদি না চাও তবে ওই স্কুটি নিয়ে আর বের হব না। এবার খুশি? একটু হাসো। এ কথা বলেই সে নিজের রুমে চলে যায়। এইদিকে রোজের এই কাণ্ড দেখে মেয়েটা আমার সেই ছোটই রয়ে গেল। বাচ্চা মেয়ের স্বভাব তার এখনো যায়নি। খাওয়া দাওয়া শেষ করে রোজ বারান্দায় পেতে রাখা তার দোলনাতে বসে ভাবতে থাকে আজকের লোকটা তাকে সাহায্য করলো আর তার স্কুটিও বাড়ি পৌঁছে দিয়ে গেল। তাকে তো অবশ্যই একটা ধন্যবাদ দেয়া দরকার, কিন্তু কি করে দেবে? তখনই তার মাথায় আসে, ও তাকে তো একটা ভিজিটিং কার্ড দেয়া হয়েছিল, নিশ্চয়ই সেখানে তার নাম্বার আছে। তারপর রোজ যে ভিজিটিং কার্ডটা বের করে সেখান থেকে নাম্বার কালেক্ট করে এবং নামটাও দেখে নেয়। মোবাইল হাতে নিয়ে নাম্বারে রিং দিতেই প্রথমবার রিং বেজে কেটে যায়। রোজ আবার ট্রাই করে, দ্বিতীয়বারও রিং হতে থাকে। ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। যখন রিং বেজে বেজে বন্ধ হবে তখনই ফোনটা রিসিভ হয়। এপাশ থেকে রোজ সালাম দিয়ে বলে ওঠে, আপনি কি মিস্টার সায়ান বলছিলেন? ওপাশ থেকে সায়ন বলে। জি বলছিলাম। তখনই রোজ বলে ওঠে, আপনাকে এত এত এতগুলো থ্যাংক ইউ। ওপাশ থেকে সায়ন বলে, এতগুলো থ্যাংক ইউ কেন? এই যে সকালবেলা আপনি আমাকে সাহায্য করলেন, তারপর গাড়ি করে লিফট দিলেন, তারপর আমার স্কুটিটা সহি সালামতে সুন্দর করে আমার বাড়িতে পৌঁছে দিলেন, সেই জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্য থ্যাংক ইউ দিতে হবে না। তাহলে কি দিতে হবে? সেটা না হয় আপনার সাথে আর একদিন দেখা হলে বলবো। ঠিক আছে, তাহলে তার মানে আমাদের আবার দেখা হচ্ছে? ভেবে দেখব। ভাববেন কেন? ঠিক আছে, ভাববো না, দেখা করব। আর আপনাকে থ্যাংক ইউ বলে দিব সামনে থেকে। শুধু মুখে থ্যাংক ইউ বললে তো হবে না, তাহলে কি করতে হবে? থ্যাংক ইউর গিফট দিতে হবে। থ্যাংক ইউ গিফট কেমন? এই ধরেন 1 কাপ কফি। আপনি খাওয়াবেন? আপনি যদি চান তাহলে অবশ্যই গিফটটা আমার তরফ থেকেই হবে। তবে কবে দেখা হচ্ছে আবার আমাদের? রোজ কিছু একটা ভেবে বলে, এই আগামী পরশুদিন বিকেল 4টায়। ওকে ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করবেন? আপনি যেখানে বলবেন। ওকে ঠিক আছে, তাহলে আমার ভার্সিটির গেটের সামনে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তারপর ওরা ফোন রেখে দেয়। রোজ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, এত মানুষের সাথে সে কথা বলেছে, বাট এই লোকটার সাথে কথা বলতে যেয়ে যেন তার কেমন ভালো লাগছে। পরক্ষণেই ভাবে, যতটুকু তাকে দেখেছি তাতে করে ভালো লাগার মতোই তিনি একজন। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করে সায়নের কাজিন অয়ন। পেশায় সে একজন ডাক্তার। ঘরের ভিতরে প্রবেশ করে সায়নের দিকে তাকিয়ে বলে, হোয়াটসঅ্যাপ ব্রো, আজ তোমাকে খুব বেশি খুশি খুশি লাগছে। একদম মন খুলে গান গাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? সামথিং সামথিং। হেসে দিয়ে, মোটেও না, এই ডাক্তারদের একটাই অভ্যেস খারাপ, তারা সবসময় সবার মধ্যেই অসুখ দেখতে পায়। অয়ন হেসে দিয়ে বলে, তাই নাকি? তো দাঁড়াও, তোমাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করি। তোমার চোখগুলো দেখে মনে হচ্ছে সে খুব তৃষ্ণার্ত। তোমার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কাউকে কিছু খুব করে বলতে চাচ্ছ। আই অ্যাম রাইট ব্রো? সায়ন হেসে দিয়ে অয়নের উদ্দেশ্যে বলে। এই, তুই কি ডাক্তার না জ্যোতিষ? অয়ন হাসতে হাসতে বলতে থাকে, তার মানে তুমি বোঝাতে চাচ্ছ যে আমার কথাও 100% রাইট? কিন্তু আমাকে একটু বলো তো, কে সেই সৌভাগ্যবতী যার জন্য আমাদের হিরো এত বছর ধরে রাখা ভালোবাসা তার জন্য বিলীন করতে যাচ্ছে? এত এত মেয়ে যার পিছনে ঘুরলো, চারপাশে সুন্দরী সুন্দরী রমাদিনের আগমনের পরও কোনো পাত্তাও দেয়নি, আর আজ কিনা সে নিজেই সেই রোগে আক্রান্ত। কি হলো, নামটা বলতো? বলবো, আগে তো সব কিছু সেটেল হোক তারপর বলি। সেটেল হোক মানে? এখন হয়নি? আমাকে বল, মুহূর্তের মধ্যে সব কিছু সেটেল করে দিব। আমাকে একটু দেখাও। ওকে, পরশুদিন মিট করার কথা আছে, চাইলে যেতে পারিস আমার সাথে। তবে একটা জিনিস, আমার খুব নার্ভাস লাগছে। এত বছরেও যাকে আমি হাজারবার চাইলেও কিছু বলতে পারিনি, একটা কথা বলার জন্য আমাকে এতদিন অপেক্ষা করতে হয়েছে। অয়ন তখন ধপ করে দাঁড়িয়ে যেয়ে বলে ওঠে, ও আচ্ছা, এসেই তোমার ছোট্ট মায়াবিনী। ও অবশেষে তাহলে তোমার অপেক্ষার অবসান ঘটলো। বলেই সায়নকে জড়িয়ে ধরে।
আসলে সায়নের তেমন কোনো বন্ধু বান্ধব গড়ে তোলেনি, কিন্তু তার এই কাজিন অনল তার ঘনিষ্ঠ বন্ধু ও বলা চলে। একমাত্র অয়নের সাথেই সায়ন সবকিছু শেয়ার করে। এইদিকে আজ সায়ন আর রোজের মিট করার কথা, কিন্তু রোজ তো অনেকটাই নার্ভাস ফিল করছিল, তাই সে হেল্প নেওয়ার জন্য নেহাকে বলে। নেহা, তোর সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। নেহা রোজের মুখের দিকে তাকিয়ে বলে। তুই আর ইম্পর্ট্যান্ট কিছু? আমি তো অবাক, তোর আবার কি এমন হলো যে সেটা ইম্পর্ট্যান্ট হয়ে গেল? খেয়ালই করিস না। তোকে কালকে বললাম না, ওই যে আমাকে লিফট দিল গাড়িতে, তারপর আমার স্কুটিটা আবার বাড়িতে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তো বল, কি হয়েছে, আসল কথা বল। না মানে ওনাকে তো একটা থ্যাঙ্কস দেওয়া দরকার, তাই বলছিলাম। আর উনি বললেন আজকে একটা কফির সাথে থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য। ওরে বাবা, ভিতরে ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে, তোমাদের এখন আবার থ্যাংক ইউ গিফট দিতে যাচ্ছ? ভালো, খুব ভালো। তো এখন ইম্পর্টেন্ট কি সেটা বল। আমার কেমন যেন আনইজি ফিল হচ্ছে, তাছাড়া একটু নার্ভাসও মনে হচ্ছে। এই কাহিনী কি বলতো? নার্ভাস লাগার কারণটা কি? তুই কি ওনার সাথে প্রেম করতে চাচ্ছিস নাকি? অমনি রোজের সারা চেহারা লাজুকতায় লাল হয়ে যায়, আর সেটাকে খেয়াল করে নেহা বলে ওঠে। তাহলে আমাদের রোজ ডুবে ডুবে পানি খাচ্ছে আর আমি সেটা জানিই না? আমাকে কি করতে হবে সেটা বল। আমার সাথে তোকেও যেতে হবে। অবশ্যই যাবো। বান্ধবী কাকে দেখে এতটা নার্ভাস হয়ে গেল, তাকে একটু দেখতে হবে না? এইদিকে অয়ন আর সায়ন দুজনেই মিলে কফি শপে আসে। হঠাৎ সায়নের একটা ইম্পর্টেন্ট ফোন কল আসায় সে অনলকে বলে। তুই একটু এখানে বস, আমি ওই সাইড থেকে কথাটা শেষ করে আসছি। এইদিকে রোজ আর নেহা যখন ওই কফি শপ পৌঁছায়, তখন নেহা রোজকে ডেকে বলে। একটা কাজ করি, প্রথমে তুই যাবি না, আমি একটু লোকটাকে পরখ করে দেখে নিই। যদি মনে করি ভালো, তবেই তোকে যেতে দিব। আর যদি দেখি কোনো উল্টা পুল্টা কোনো ধরনের কোনো ফাজিল লোক, তবে এখানেই ক্যান্সেল। বলেই সে আর রোজকে ভিতরে যেতে দেয় না, বলে। তুই বাইরে অপেক্ষা কর। আর সমস্ত ডিটেলস জেনে নিয়ে নেহা কফি শপের ভেতরে যায়। সে দেখতে পায় ঠিক সেই টেবিলটাতেই বসে আছে একজন সুদর্শন হ্যান্ডসাম ছেলে। সে ভেবে নেয় এটাই হয়তো রোজের বলা সেই ছেলেটা, তাই সে ধীরে ধীরে টেবিলের সামনে যেয়ে একটা সুন্দর হাসি দেয়। অনল ভাবে হয়তোবা সায়ন যে মেয়েটার কথা বলেছে এটাই সেই মেয়েটা, তাই সেও একটা হাসি দিয়ে বসার জন্য বলে। নেহা তখন একটা চেয়ারে বসে এবং সে বলতে থাকে। আপনাকে এতগুলো ধন্যবাদ। কী কারণ এতগুলো ধন্যবাদ? না মানে ওই যে আপনি আমাকে এতগুলো সাহায্য করেন সেই জন্য। সাহায্য করলাম মানে? এ মা, এখনই ভুলে গেছেন? তা কয়েকজনকে এইভাবে সাহায্য করেছে, না ভুলে যান। কেমন কথা বলছেন আপনি? কয়জনকে সাহায্য করি মানে? আমি তো প্রতিদিন কতজনকে সাহায্য করি। মানে কি বলতে যাচ্ছেন? সাহায্য করাটা আপনার পেশা? হ্যাঁ, এটাই তো আমার পেশা। আর এই পেশা দিয়ে তো আমি হেল্প না করি এক একজনকে, তাহলে লোকে আমাকে কি বলবে? আর কি করেন? ওদের টেস্ট করি, পরীক্ষা করি। ও মাই গড, আর কি করেন? অনল তখন নেহার দিকে তাকিয়ে বলে। এই ধরেন যখন তাদের টেস্ট করতে হয়, তখন তাদের গায়ে হাত দিয়ে পরীক্ষা করতে হয়, চোখ দেখতে হয়, মুখ দেখতে হয়। ছি, আপনি তো দেখছি একটা জঘন্য খারাপ লোক। আর আপনি এতটা বাজে লোক হয়ে আমার বান্ধবীকে পটাতে চাচ্ছেন? এতক্ষণ পরে অনলের মাথায় আসে যে এটা তো সেই মেয়ে নয়, সায়ন যার কথা বলেছে। তখন অয়ন বলে। আপনি এভাবে রিয়্যাক্ট কেন করছেন? আসলে আমি যা বলতে চেয়েছি আপনি তার পুরোটাই উল্টো বসছেন। আর তাছাড়া আপনি... নেহা দাঁড়িয়ে যেয়ে বলে। হয়েছে, আর আপনাকে আপনার সাফাই দিতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। অনল তখন নেহার উদ্দেশ্যে বলে। ও হ্যালো ম্যাডাম, আপনি কিছুই বোঝেননি, যা বুঝেছেন সম্পূর্ণটাই উল্টো। নেহা এবার অনলের সামনে এসে ওর মুখের দিকে আঙ্গুল নিয়ে বলে। তা আপনি বলতে চাচ্ছেনটা কি? আমি উল্টা বুঝি সব কিছু? ওদের এই কথা বলার মাঝেই সায়ন চলে আসে। নেহা আর অনল দুজনেই কথা কাটাকাটির মতো অবস্থা। সায়ন ওদের এই বেগতিক অবস্থা দেখে তাড়াতাড়ি ওদের কাছে এসে অনলকে বলে। কি ব্যাপার, হচ্ছেটা কি? আরে ব্রো, দেখ না, এই মেয়েটা সেই তখন থেকেই আমাকে ভুল বুঝেই যাচ্ছে। সায়ন নেহার দিকে তাকিয়ে। এক্সকিউজ মি ম্যাডাম, প্লিজ আপনি একটু ঠান্ডা হন। আসলে কি হয়েছে সেটা আমাকে একটু বলুন। কি করেছে অয়ন? নেহা তখন অনলের মুখের দিকে তাকিয়ে বলে। ও, তো মিস্টার নাম হচ্ছে অয়ন? নেহা তখন সায়নকে বলে। আমি ওনাকে আমার বান্ধবীকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিচ্ছিলাম, আর উনি বলে কিনা সাহায্য করা তার পেশা, আরও কত কি। এই স্বভাব নিয়ে
সে আমার বান্ধবীকে এখানে ডেকেছিল। এদিকে নেহাকে বাইরে না আসতে দেখে রোজ ভাবে ওটা ভিতরে আবার কি গোলমাল পাকাচ্ছে। তাই রোজ ভিতরে চলে আসে। ভেতরে ঢুকে যা দেখে তাতে তো তার মাথা পুরোই ঘুরতে থাকে। সে আগেই জানতো নেহাটা একটু ঝগড়াটে হয়ে গেছে, যেখানেই যাবে সেখানেই একটা প্যাচ লাগাবে। তাই রোজ সামনে এগিয়ে এসে নেহাকে উদ্দেশ্য করে বলে। কি ব্যাপার নেহা, হচ্ছেটা কি? নেহা তখন রোজের দিকে তাকিয়ে বলে, তুই এই লোকটাকে থ্যাংক ইউ বলতে এসেছিস? এই লোকটা হচ্ছে একটা জঘন্য মানুষ। রোজ দেখে নেহা অয়নের দিকে আঙুল তাক করে দেখাচ্ছে। এবার রোজ বুঝতে পারে ব্যাপারটা। রোজ নেহাকে থামিয়ে দিয়ে বলে, আসলে উনি ছিল না তো, ছিলেন তো উনি। সায়নকে দেখিয়ে। নেহা এবার সায়নের দিকে তাকিয়ে বলে। তাহলে এটা কি? সায়ন এবার নেহাকে বলে। আমরা কি একটু বসে সুন্দর মতো কথা বলতে পারি? রোজ তখন নেহাকে থামিয়ে বলে। জি অবশ্যই, আমরা কোথাও বসে একটু শান্তিমতো কথা বলি। এরপর ওরা একটা টেবিলে যেয়ে বসে। তখন সায়ন নেহা আর রোজকে উদ্দেশ্য করে বলে, এ হচ্ছে আমার কাজিন অনল, আর ও পেশায় একজন ডাক্তার। তাই ও বলেছে সাহায্য করাটা ওর পেশা, আর একটা রোগীকে পরীক্ষা করার জন্য ওর এই কাজগুলো করতেই হয়। এবার নেহা মাথাটা নিচু করে ফেলে। না বুঝে না জেনে সে কত কিছুই বলে ফেলেছে ছেলেটাকে। অয়ন এবার মুচকি মুচকি হাসতে থাকে। নেহার এই অবস্থা দেখে রোজ সায়নের উদ্দেশ্যে বলে, সরি, আমার বান্ধবী আসলে ভেবেছিল এটাই আপনি, তাই এই সমস্ত শুনে ও একটু রিয়েক্ট করে ফেলেছিল। সরি বলতে হবে না, ইটস ওকে। এখানে অয়নেরও দোষ আছে, কারণ ওইভাবে না বলে বুঝিয়ে বললেও পারত। যাই হোক, এখন তো সব সমস্যার সমাধান হলো। অয়ন সেই তখন থেকেই নেহার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আর কেউ খেয়াল না করলেও আর চোখে রোজ ঠিকই খেয়াল করেছে। ওদের কথা বলা শেষ করে কফি খাওয়ার পর্ব যখন শেষ হয়, রোজ আর নেহা চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে অনল নেহার উদ্দেশ্যে বলে, আসলে আই এম সরি। আপনি যদি আমার কথাগুলো শুনে উত্তেজিত হয়ে থাকেন তাহলে আবারও সরি। আসলে আমি ওইভাবে গুছিয়ে বলতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি হয়তো বা সায়নের বলা সেই মেয়েটি, অর্থাৎ আমাদের। অমনি সায়ন অনলের হাত চাপ দেয়। অনল থেমে যায়। ওরা চলে যাওয়ার পর অনল সায়নকে বলতে থাকে, আরে বাবারে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাঘিনী। আমার তো মনে হচ্ছে তুই এই বাঘিনীর রূপেই ফিদা হয়ে গেছিস, কারণ তখন যেভাবে তাকিয়েছিলি। অনল তখন হেসে দেয় আর বলে, কিছুটা সেম রকম সেটিং করিয়ে দে না। আরে নিজেই তো এখনো সেটিং হতে পারলাম না, তোরটাকে কি করে করব? তবে যাই বলিস, আমাদের ভাবিটা কিন্তু সেই সুন্দরী। এর জন্যই তো বলি আমাদের সায়ন কেন এতদিন দেবদাসের রূপ ধারণ করেছিল। তার মানে যে বসবাস করেছিল এক অশ্বপরী। হয়েছে হয়েছে, এবার যাবি নাকি এখানে থাকারই ইচ্ছা আছে? আমাকে হাসপাতাল যেতে হবে। এতক্ষণে তোমার হাসপাতালের কথা মনে হয়েছে? এতক্ষণে তো ওই মেয়েটাকে দেখে সব দুনিয়াদারি ভুলে বসেছিলাম। তুই আমাকে আগে বলবি তো যে এই লোকটা সায়ন না? আমি তোকে কি করে বলবো? আমি কি তোর সাথে ছিলাম নাকি? আর আমি কি জানি নাকি এখানে উনি না থেকে অন্য কেউ বসে থাকবে? আর তুই সব কিছু না জেনে বুঝেই ঝগড়া শুরু করে দিলি। দেখ, আমি মোটেও ঝগড়া করিনি। লোকটা কথাগুলি বলছিল ওভাবে, আর তাই তো আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি সেটা শুনে তোকে কিভাবে এই বাজে লোকটার সাথে মিশতে দিই? হয়েছে হয়েছে, এবার তো সব সমস্যার সমাধান হলো। শেষমেশ তো আমার মনে হলো তুই ডাক্তারের প্রেমেই পড়ে গেছিস। বাহ, কি সুন্দর! প্রথমে ঝগড়া, তারপর প্রেম, একদম ফিল্মি স্টাইল। নেহা রোজের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, তোকে বলেছে আমি প্রেমে পড়েছি। বুঝেছি, প্রথম প্রথম সবাই এরকম বলে। তবে যাই বলিস, আমার কিন্তু ডাক্তারকে বেশ পছন্দ হয়েছে। কি কিউট! এই কি বলছিস তুই? তুই তো অনেক পাজি মেয়ে। এখন তোর ওই সায়ানকে বাদ দিয়ে ডাক্তারকে পছন্দ হয়ে গেল? এই হচ্ছে তোর সবচেয়ে বড় দোষ, তুই সব সময় কথার উল্টোটাই বুঝিস। আর এই জন্যেই তোর সাথে সব সময় সবার ঝগড়া লেগে যায়। আরে আমি তো তোর জন্য পছন্দ হয়েছে বলেছি, আমি কি আমার জন্য বলেছি? ও আচ্ছা, সরি। আমি আবার ভাবলাম তোর মত ঘুরে গেল কি না। তোমার তো সবসময় এটাই মনে হয়। তবে আমারও কিন্তু মিস্টার সায়নকে খুব পছন্দ হয়েছে, তবে জিজু হিসেবে। এইভাবেই এগোতে থাকে সময়। এক সময় যে সায়ন আর রোজের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন দেখা না করেও যেন তাদের থাকা অসম্ভব হয়ে পড়ে। সায়ন আগে থেকেই রোজকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে।
সেই ভালোবাসা যেন এখন গভীর থেকে গভীরতর হয়ে গেছে। নেহা তার রুমে বসে কিছু একটা করছিল। হঠাৎ তাকিয়ে দেখে তার ফোনটা অনবরত বেজেই চলেছে। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর। হ্যালো নেহা, কেমন আছিস? জি ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? তোরা যেরকম রেখেছিস। নেহা আর কিছু বলে না, অন্য পাশ থেকে বলতে থাকে। নেহা, আমার কিছু তথ্য চাই, আর সেটা সঠিক সঠিক তথ্য। জি ভাইয়া, ভালো। এরপর ওদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। নেহাকে একটু ভীতু মনে হয়। ওপাশে ফোনটা রেখে দেওয়ার পর নেহা বলতে থাকে। হে আল্লাহ, যা করো ভালোর জন্য করো, তবে এবার যেন ভয়ানক কিছু না হয়। রেহানা বেগম ড্রয়িং রুমে বসেছিলেন। মিনহাজ সাহেব তার সামনে এসে বলে। রিহানা তোমার ছেলের ফোন দিয়েছিল, সে অস্থির হয়ে গেছে বাংলাদেশে আসার জন্য। আমি তো বুঝাইতে পারছি না, আবার যদি ওই ছেলে বাংলাদেশে এসে কোনো উল্টাপাল্টা কিছু করে বসে। তুমি কি ভাবা, এত বছর ধরে আমার ছেলেকে আমার থেকে অত দূরে রেখে দিয়েছো? ছেলেটার জন্য আমার মন কেমন হাঁসফাঁস করে। ছেলেটা দেশে আসতে চাচ্ছে আর তুমি কি না এইসব কথা বলছো? আমি তো কিছু জানি না। আমার ছেলে যখন এখানে আসতে চাচ্ছে তখন তাকে আসতে দাও। এমন তো নয় যে তুমি ছেলেকে দেখতে পাও না, প্রতি বছরই তো ছেলেকে যে দেখে আসো। ওইভাবে দেখে আসা আর নিজের ছেলেকে নিজের কাছে রাখার মধ্যে অনেক তফাৎ। তাছাড়া এতদিন হয়তো সব সময় পাগলামি বন্ধ হয়ে গিয়েছে, সেখানে তার চিকিৎসা হয়েছে। এখন সে অনেক বড় হয়ে গিয়েছে, সব কিছু বুঝতে পারে। পাশে বসে থাকা নেহা মনে মনে বলতে থাকে। সব পাগলামি বন্ধ হয়ে গেল, একটা পাগলামি তো এখনো বন্ধ হয়নি। ভাইয়া না জানি দেশে আসলে আবার এটা নিয়ে কি করে। রাহেন সাহেব ড্রয়িং রুমে বসে বসে পেপার পড়ছিলেন। পাশেই হেনা বাড়ির কাজের লোকদের কিছু একটা বুঝিয়ে দিচ্ছিলেন। তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে রোজ। নিচে এসে সে বাবার পাশে বসে তার আব্বুকে জড়িয়ে ধরে বলতে থাকে। আব্বু কি করছো? রায়হান সাহেব বুঝতে পারে তার মেয়ে তার কাছে কোনো কিছু আবদার করবে, কারণ সে ছোটবেলা থেকেই যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন সে এইভাবেই গলা জড়িয়ে ধরে। দেখার পরেও জিজ্ঞেস করে, কি করছো? রায়হান সাহেব মেয়েকে বলে। বুঝতে পেরেছি তো, কিছু একটা লাগবে। কি লাগবে বলে ফেলো। আব্বু, তুমি সব সময় আমার মনের কথা চট করে কি করে ধরে ফেলো। এই জন্যেই তো আমি তোমাকে এত এত বেশি ভালোবাসি। হ্যাঁ, বাবাকে বেশি ভালোবাসো, মাকে তো দরকারই নেই। আবার যখন মায়ের কাছে আসবে তখন তোমাকে লাঠি দিয়ে পেটাবে। তার মায়ের দিকে তাকিয়ে। আমি কি সেই কথা বলেছি? আমি তোমাদের দুজনকেই সমান সমান ভালোবাসি। রোজ তার আব্বুকে বলতে থাকে। আব্বু, আমাদের ভার্সিটি থেকে শিক্ষা সফরে যাবে, আমিও যেতে চাই। একদম না, কোথাও যেতে হবে না। আম্মু, তুমি বুঝতে পারছো না, এটা ভার্সিটি থেকে এবং প্রত্যেকটা স্টুডেন্টকেই যেতে হবে। তাছাড়া এটা শিক্ষা সফর, কোনো ঝামেলা হবে না। টিচাররা তাদের নিজ দায়িত্বে নিয়ে যাবে। নেহাও তো যাচ্ছে। রায়হান সাহেব কিছু একটা ভেবে বলে। ঠিক আছে, তবে সেটা কোনো দিন যাবে না রোজ। এই তো আগামী বৃহস্পতিবার। কয়েকদিনের জন্য ট্যুর রোজ। এই তো 4 দিন। 4 দিন মোটেও কম সময় না। আহা নেহা, সব স্টুডেন্ট যদি যায় তবে তো ওকেও যেতে হবে। তাছাড়া ওখানে টিচাররা থাকবে, আর বেশি প্রয়োজন হলে আমি যে টিচারদের সাথে কথা বলে আসবো। রোজ তখনই তার আব্বুকে একটা পাপ্পি দিয়ে উপরে চলে যায়। হেনা রায়হান সাহেবের উদ্দেশ্যে বলতে থাকে। আমার মেয়ে তো এখনো কোনো খারাপ কাজ করেনি, তাহলে কেন তাকে আমি আটকাবো? আমার মেয়ের পূর্ণ স্বাধীনতা আছে, আর আমি তো মেয়েকে এমন শিক্ষা দেইনি বিপদে যাবার। কেন হ্যাঁ না, তোমার মেয়ের প্রতি আত্মবিশ্বাস নেই? হ্যাঁ, অবশ্যই আছে, তবে দিনকাল যা অবস্থা তাতে করে কখন কোথায় কি হয়ে যায় সেটা সেই ভয়ে সারাক্ষণ মাথায় থেকে থাকে। সেই জন্যই তো অতটা শাসনে রাখতে চাই। তুমি এত ভেবো না, ইনশাল্লাহ এমন কিছুই হবে না। অবশেষে সেই দিনটি চলেই আসে, শিক্ষা সফরে যাওয়ার। নেহা ব্যাগ নিয়ে এসে ভার্সিটির গেটের সামনে দাঁড়াতেই দেখতে পায় রোজ তার বাবার সাথে এসে গাড়ি থেকে নামছে। রোজের বাবা টিচারদের সাথে কথা বলতে চলে যায়। নেহা রোজকে বলে। অবশেষে তোকে আসতে দিল তাহলে?
এই আম্মুটা বড় বেশি জ্বালায় আমাকে, সব কিছুতেই শুধু বাধা দেয়। মায়েরে এরকমই। আমার আম্মু ভাইয়া বলতে অজ্ঞান। ভাইয়ার জন্য তার অগাধ ভালোবাসা। আমাকেও ভালোবাসে, তো ভাইয়াকে একটু বেশিই বাসে। এর মধ্যে টিচাররা বাসি ফু দিতে থাকে সব স্টুডেন্টদের গাড়িতে ওঠার জন্য। পরপর 3টা গাড়ি দাঁড়ানো। নেহা আর রোজ সিট পড়েছে শেষের 3 নাম্বার গাড়িতে। ওরা যে গাড়ির সিট খুঁজে বসে পড়ে। যেহেতু তাদের ভার্সিটিটা গার্লস, তাই তাদের সাথে কোনো ছেলে স্টুডেন্ট নেই। এই দিক দিয়ে সব গার্ডিয়ানরা খুব নিশ্চিন্ত ছিল। গাড়ি চলতে শুরু করলেই হঠাৎ রোজের মনে পড়ে নেহা তার ভাইয়ার কথা বলছিল। তখনই রোজ নেহাকে প্রশ্ন করে, আচ্ছা নেহা, তোর ভাইয়ের কথা কিছুই তো বলিস না, কি অবস্থা এখন ওনার? নেহা রোজকে প্রশ্ন করে, তো ভাইয়ার কথা মনে আছে? মনে থাকবে না কেন? এখনো আমার তার সেই ভয়ানক চেহারাটা মনে উঠলে ভয় গা শিউরে ওঠে। মনে মনে, এখনও ভয় পাস না ভাইটাকে এতটা? আসলে আমি বুঝতে পারি না ভাইয়ার ব্যাপারটা। যখনই ফোন করে তোর কথা জিজ্ঞেস করে। ভাইয়া কি তোকে খুব পছন্দ করে? তাহলে ভাইয়া যদি দেশে আসে কি হবে? আমি তো বুঝতেই পারছি না। আর আমি জেনে শুনে ভাইয়ার সাথেও তোকে সম্পর্ক করার কথা কখনো বলতে পারিনি, কারণ আমি জানি আমার ভাইয়া সাইকো, তার কিছুটা মেন্টালি প্রবলেম আছে। আর এই ধরনের ছেলের সাথে কেউ নিজের জীবনটা বাঁধতে চাইবে না। তারপর আর কথা না বাড়িয়ে রোজ ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে থাকে চোখ বন্ধ করে। নেহাও পাশের সিটে বসে গান শুনছিল। তাদের গাড়ির সাথে সাথে একটা বাইক তাল মিলিয়ে চলতে থাকে। প্রথমে নেহা বুঝতে না পারলেও সে অনেকক্ষণ ফলো করার পরে বুঝতে পারে আসলে এই বাইকটা তাদের গাড়িকেই ফলো করছে এবং সে তাদের জানালা বরাবর এসেই থেমে যাচ্ছে। মাথায় হেলমেট লাগানো থাকাতে সে বাইকের ছেলেটাকে দেখতে পাচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো বাসটা যে রাস্তায় যেখানে যেখানে থেমে যাচ্ছে, বাইকটাও সাথে সাথে সেখানেই থেমে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ করেই যখন বাইকটার ছেলেটা হেলমেট থেকে গ্লাস সরায়, নেহা হা হয়ে তাকিয়ে থাকে। সে তখন সাইডে তাকিয়ে দেখে রোজ চোখ বন্ধ করে আছে। তখনই সে রোজকে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, রোজ তাড়াতাড়ি চোখ খোল, দেখ কি অদ্ভুত কাণ্ড। রোজ তড়িঘড়ি করে চোখ খুলে বলে, ওরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কি হলো তোর? আমার আবার কি হবে? আমি তো 440 ভোল্টের ঝটকা খেয়েছি। রোজ নেহার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে সে বসা। রোজ নেহার দিকে তাকিয়ে বলে, ফাজলামি করিস না আমার সাথে। বাসের মধ্যে কারেন্ট আসলো কোত্থেকে যে তুই 440 ভোল্টেজের ঝটকা খাবি? শুধু আমি না, দেখলে তুইও ঝটকা খাবি। নেহা রোজের মাথাটা ধরে ঘুরিয়ে জানালার বাইরের দিকে ঘোরায় আর তখনই রোজ দেখে বাইকে বসে আছে সায়ান। আগামীকাল রাতেই সে রোজের কাছ থেকে ফোনে জেনেছিল ওদের ট্যুরে যাওয়ার কথা। গাড়ি কখন ছাড়বে, কোথা থেকে ছাড়বে, কোথায় যেয়ে থামবে, কখন হোটেলে উঠবে, সমস্ত ডিটেলস সে জেনে নিয়েছিল। আর এখন সে তাদের পিছু পিছু যাচ্ছে। রোজ সায়ানের দিকে তাকিয়ে হাত ইশারা করে, এখানে কেন? যাওয়ার পথে যখন গাড়ি সিগন্যালের জ্যামে পড়ে তখন রোজ ফোনে মেসেজ আসে। লেখা ছিল, তোমাকে একা ছেড়ে থাকা সম্ভব নয়, তাই তো তোমার সাথে যাচ্ছি। পাগল আপনি? হ্যাঁ পাগল, শুধুমাত্র তোমার জন্য। রোজ আবার মেসেজ করে, আপনি বাইক নিয়ে এত দূরে কি করে যাবেন? এতে করে আপনার সমস্যা হতে পারে। সায়ানের মেসেজ, একটু দূরেই ভালো করে তাকিয়ে দেখো। ওদের গাড়ি যখন আবার চলতে শুরু করে তখন ভালো করে ওরা তাকিয়ে দেখে পেছনে একটা কালো রঙের কার। জানালা দিয়ে অয়নের মুখটা দেখা যাচ্ছে। তখনই নেহা বলে ওঠে, এই ডাক্তারের মাথাটাও খারাপ হয়ে গেছে। ডাক্তারের ছেড়ে দিয়ে এখন এই পাগলের সাথে জোড়া দিয়েছে। দুই কাজিন বদ্ধ উন্মাদ। অনেকক্ষণ পর রোজের মোবাইলে একটা মেসেজ আসে। তোমার বান্ধবীকে বলে দাও, ও যা বলছে তা শুধুমাত্র তোমাদের জন্য। নেহা মেসেজটা দেখে বলে, এত দূর থেকে এগুলো কি বলছে না বলছে শুনতে পাই কিভাবে? রাস্তায় যখন একটা হোটেলে ওদের গাড়ি বিরতির জন্য থামে তখন সব স্টুডেন্টরা যার যার মতো ফ্রেশ হওয়া, খাবার খাওয়া ব্যস্ত ছিল। রোজ গাড়ি থেকে নেমে একটা সাইডে ঠান্ডা বাতাসে দাঁড়িয়েছিল। তো এখানে থাক, আমি একটু ওয়াশরুম হয়ে আসছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবি। রোজ ওখানে দাঁড়িয়ে রাতের চারপাশ দেখতে থাকে। অসম্ভব সুন্দর লাগছিল রাস্তাগুলোকে। তখনই হঠাৎ কেউ একজন এসে তার পাশে দাঁড়ায়। রোজ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে তার সাইডেই দাঁড়িয়ে আছে সায়ান, হাতে 2 কাপ ধোয়া ওঠা গরম কফি। একটা রোজের দিকে এগিয়ে দিয়ে বলে, এই ঠান্ডার মধ্যে এখানে কেন দাঁড়িয়ে আছো? না, আসলে বাতাসটা খুব ভালো লাগছিল আর রাতের রাস্তাটা দেখতে খুব ভালো লাগছিল। এরপর আর গাড়িতে যাবে না।
রোজ অবাক হয়ে সায়নের মুখের দিকে তাকিয়ে বলে, কি বলছেন এইসব সায়ান? ঠিকই বলছি। তাহলে কি করে যাব? আমার সাথে গাড়িতে করে। এটা ভার্সিটি ট্যুর, যদি কোনো শিক্ষক ভুলেও জানতে পারে তবে কি হবে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? কিছুই হবে না। আমি বলবো আমার বউকে নিয়ে যাচ্ছি, এতক্ষণ গাড়িতে ছিল, এখন আমার সাথে যাবে। এই মাথা ঠিক আছে আপনার? কি আবোল তাবোল কথা বলে যাচ্ছেন? আবোল তাবোল নয়, যেটা সত্যি সেটাই বলেছি। আমার সাথে যাবে মানে যাবেই। এর মধ্যে সেখানে নেহা চলে আসে। একটু সময়ের মধ্যেই অনলও সেখানে উপস্থিত হয়। সায়ন নেহার সাথে রোজকে নিয়ে যাওয়ার কথা শেয়ার করতেই নেহা চিন্তিত মুখে বলে, ভাইয়া যদি কোনোভাবে এটা কোন টিচার জেনে যায় তাহলে তো সমস্যা। আমি না হয় সেটা ম্যানেজ করে নেব। সেটা কীভাবে ভাইয়া? সেটা না হলে সায়ন ঠিক করুক। এই আপনি এর মধ্যে কথা বলছেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি। এই আপনি সবসময় এরকম ঝগড়ার মধ্যে থাকেন কেন বলেন তো? কারণ আপনি সব সময় মুডটাকে ঝগড়াটার মতন বানিয়ে দেন আপনার ওই ঝগড়াটার কথা বলে বলে। আরে আপনার সাথে কথা বলাটাই বেকার। আপনাকে বলতে বললোটাকে? রোজ আর সায়ন ওদের দুজনের ঝগড়া দেখে বলে ওঠে, তোরা দুইটা থামবি? তোদের দুটাকে একসাথে একদিন এক ঘরে বন্দি করে রাখা দরকার। তাহলে দেখা যাবে তোরা কতটা ঝগড়া করতে পারিস। ভাইয়া যদি সিটের মধ্যে কেউ একজন দেখে নেয় সিট ফাঁকা, তখন তো হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। আমি কিভাবে সামাল দেবো? তখনই সায়ন বলে ওঠে, অয়ন, তুই এক কাজ কর, তুই গাড়িতে চলে যা। সায়নের দিকে তাকিয়ে, তোর কি আমাকে মেয়ে মনে হয়? কতগুলো মেয়ে গাড়ির মধ্যে, আমি একটা ছেলে মানুষ, আমাকে ধরে মায়ের দেওয়ার জন্য? আরে বুঝলি তো, তুই ছেলে মানুষ, তবে তোকে মারবে? অনল সায়নের মুখের দিকে তাকিয়ে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? এবার সায়ন সামনে এসে একটা ওড়না দিয়ে সুন্দর করে অনলের মাথা পেঁচিয়ে বলে, এইভাবে বসে থাকলে তোকে কে বুঝবে তুই ছেলে না মেয়ে? তখনই নেহা আর রোজ এই কাণ্ড দেখে দুজনেই হাসতে থাকে। এদিকে অনল বেচারা নেহার সামনে পুরোপুরি ভেগাচেকা খেয়ে যায়। ও খুব সুন্দর লাগছে তো আপনার ভাইটাকে ভাইয়া, একদম আমার বড় আপুর মতো মনে হচ্ছে। একটু রাগ করে, এই আপনার মুখটা বন্ধ রাখেন তো। গাড়িতে ওঠার পরেই ওরা লাইট অফ করে দেয়, তাই গাড়ি অন্ধকার। আর রাতের বেলায় অত শত কারোর খেয়াল থাকে না, সবাই মোটামুটি ঘুমাবে। তাই তুই শুধু কোনো রকম উঠে চুপচাপ বসেই পড় আগে। তোর জন্য আমি কাজকর্ম ফেলে দিয়ে এ পর্যন্ত এলাম, এখন আবার তুই আমাকে মেয়ে সাজিয়ে ওই গাড়িতে পাঠাচ্ছিস? এই আর কি কি করতে বলবি তোর জন্য বল তো একটু আমাকে। সায়ন মুচকে হাসি দিয়ে বলে, সময় হলে বলবো, এবং তুই আমার জন্য যা যা করছিস তার ডবল আমি তোকে ফিরিয়ে দেব। মনে থাকে যেন। তখনই সবাইকে গাড়িতে ওঠার জন্য বাঁশি ফু দেওয়া হয়। নেহা খুব ধীরে ধীরে অনলকে নিয়ে যে আগেভাগেই গাড়িতে বসে থাকে। এমনভাবে মাথায় কাপড় দেওয়া ছিল কারো বোঝার উপায় ছিল না এখানে কোনো ছেলে বসে আছে না মেয়ে। আর এইদিকে সায়ন রোজকে নিয়ে তার গাড়িতে চলে আসে। রোজ সায়নকে উদ্দেশ্য করে বলে, এইভাবে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? তোমাকে আমার কাছে রাখা, দুজনে একসাথে রাতটাকে উপভোগ করার জন্য। ওদের গাড়ি চলতে শুরু করে পাহাড়ি রাস্তা ধরে। সায়ন রোজের দিকে তাকাতেই, এইভাবে আমার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান, নয়তো অ্যাক্সিডেন্ট হবে। তুমি সামনে থাকলে কোনো কিছুই হুঁশ থাকে না। তাহলে আমি ওই গাড়িতে চলে যাই। সায়ন এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আর এক হাতে রোজকে টান দিয়ে তার নিজের কাছে নিয়ে আসে আর বলে, আমার সাথে থাকতে ভালো লাগছে না বুঝি? কখন বললাম সেই কথা? অনেক ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎই একটা নির্জন জায়গায় গাড়িটা থামিয়ে সায়ন বলে, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, একটু রিস্ক নেওয়া প্রয়োজন। রোজ আশেপাশে তাকিয়ে দেখে ঘন ঝোপঝাড়, কোথাও কোনো কিছু তেমন একটা বোঝা যাচ্ছে না। তবে চাঁদের আলোটা পড়েছে বেশ সুন্দর। সে সায়নকে বলে, এইভাবে রাস্তার মধ্যে এমন গাড়ি থামানোটা কি ঠিক হবে? যদি কোনো সমস্যা হয়? এদিকে কোনো সমস্যা হবে না, আর তাছাড়া বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই যে তাকিয়ে দেখো, চাঁদের আলো যেন চতুর্দিকে ঝলমল করছে। রোজ 4টার দিকে তাকিয়ে সায়নকে উদ্দেশ্য করে বলে, আজকে চাঁদের আলোটা খুব সুন্দর। দুটো চাঁদই সুন্দর। রোজ অবাক হয়ে সায়নের চোখের দিকে তাকায়। এই ধরনের কথা সে কখনোই সায়নের মুখ থেকে শুনেনি। আজ লোকটার কি হলো, এভাবে বলছে কেন কথা? রোজকে এভাবে তাকাতে দেখে সায়ন রোজের আরও একটু কাছে এসে হাত দুটো ধরে বলে,
এইভাবে চোখের দিকে তাকিয়ে কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? না তো, এমনটা কেন বলছেন? এইভাবে কখনো আপনাকে কথা বলতে দেখিনি তো, তাই আর কি। এইভাবে তোমাকে আমার এত কাছেও আসতে দেখিনি, তাই হয়তো আমাকে এইভাবে দেখোনি। রোজ, ডু ইউ লাভ মি? রোজ মাথা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়। হুম। আমার প্রতি তোমার বিশ্বাস আছে তো? এবার রোজ মাথা নিচু করে বলে। আছে তো। সায়ান এবার বলতে থাকে, রোজকে সেই 10ম শ্রেণী থেকে পছন্দ করা, প্রতিদিন তার স্কুলের সামনে দিয়ে যাওয়া, তাকে এক নজর দেখা, কখনো কোনো দিন তার সামনে যে ভালোবাসার কথা প্রকাশ না করা। রোজ তখন জিজ্ঞেস করে কেন সে সামনে যে ভালোবাসার কথা কখনো বলেনি। তোমার আমার দুজনের ক্যারিয়ারের কথা চিন্তা করে আমাদের পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য। তাছাড়া তখন বয়স অল্প ছিল, তুমি যদি সেটাকে অন্যরকম ভাবে বুঝতে। রোজ তো সব শুনে পুরোই অবাক। কতটা অপেক্ষা করেছি আজকের এই মুহূর্তটা পাওয়ার জন্য। এরকম এক পরিবেশে তোমাকে আমি পুরো সত্যটা না বলে থাকতে পারছিলাম না। রোজের যেন সায়নের সব কথা শুনে ওর প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা সব কিছুই আরও বেড়ে যায়। সায়ন এক দৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সায়ন যেন কোনো ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। কোনো এক অদৃশ্য টান যেন তাকে বারবার রোজের আরও কাছে নিয়ে যাচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে বাহিরে একটা শব্দ হয়, আর তখনই ভয় পেয়ে রোজ সায়নকে শক্ত করে জড়িয়ে ধরে। সায়ন বুঝতে পারে রোজ ভয় পাচ্ছে, তাই সেও রোজকে জড়িয়ে ধরে। সায়নের বুকের মধ্যে রোজের ঘন নিঃশ্বাস পড়তে থাকে। রোজ সায়নের বুক থেকে মাথা উঠাতে গেলেই সায়ন আরও শক্ত করে রোজকে তার বুকের সাথে ধরে রাখে। রোজ সায়নের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছে, খুব দ্রুত গতিতে চলছে। ধীরে ধীরে সায়ন তার মুখটা রোজের মুখের কাছে এগিয়ে এনে রোজের কপালে ও 2 চোখে চুমু দিয়ে বলে, আমি আছি, ভয় নেই কোনো। আপনি থাকলে? সায়ন রোজের ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলে, চুপ, আপনি না, তুমি। কবে থেকে আপনি আপনি বলেই যাচ্ছে? ভালোবাসার মানুষকে কেউ আপনি আপনি বলে? আপনি শব্দটা খুব পরপর মনে হয়। তুমি কি এখনো আমাকে আপন ভাবতে পারোনি? কে বলেছে আপন ভাবতে পারিনি? তাহলে আর একবারও তোমার মুখে আপনি শুনতে চায় না। এখন এই মুহূর্তে থেকে তুমি শুধুই তুমি বলবে। আচ্ছা বলবো, এখন ছাড়েন। কি বললা তুমি? ঠিক আছে, ছাড়ো। ওদের গাড়ি কত দূর চলে গেল কে জানে। সায়ন ধীরে ধীরে হাতের বাঁধনটা আলগা করে দেয়। সায়নের হাত দুটো রোজের গালের মধ্যে ধরে রোজকে বলে, জানো মায়াবিনী, তুমি ছাড়া আমি পুরোটাই শূন্য। বলো কখনো আমাকে ছেড়ে যাবে না? যে কোনো পরিস্থিতিতে দুজন মিলেই সামলাবো। না কখনো তুমি আমাকে ভুল বুঝবে, না আমি তোমাকে কখনো ভুল বুঝবো। আমাদের দুজনের জীবনে যত বড়ই সমস্যা আসুক, কখনো কোনো দিন দুজনে একসাথে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করব। রোজ সায়নের চোখের দিকে তাকিয়ে বলে। ঠিক আছে। সায়ন তখন আবারও নিজের সাথে মিশিয়ে নেয়। কেন যেন সায়নের বারবার মনে হচ্ছে রোজ তার থেকে হারিয়ে যাবে। এদিকে গাড়িতে নেহা আর আয়ান বসেছিল। নেহা তো একটা ছেলের সাথে বসে থাকতে কিছুটা আনইজি ফিল হচ্ছিল, কিন্তু কি করা, বান্ধবীকে সাহায্য করতে যেয়ে এখন নিজেই খেয়েছে ধরা। অয়ন বেচারি কিছু বলতেও পারছে না। গাড়ির মধ্যে যদি কোনো ছেলের কণ্ঠ শুনে সবাই বুঝে যায়। অয়নের মাথা এক বুদ্ধি আসে। সে পকেট থেকে ফোনটা বের করে নেহাকে SMS দেয়। মিস নেহা, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? নেহা মোবাইলের SMSটা দেখে বুঝতে পারে যে অয়ন কথা বলতে পারছে না, তাই মেসেজ করেছে। সমস্যা হলে কি করবেন? গাড়ি থেকে নেমে যাবেন? আপনি এভাবে কথা না বলে একটু মিষ্টি করে কথা বললেও তো পারেন। এত সুন্দর একটা হ্যান্ডসাম রোমান্টিক ছেলে আপনার সাথে বসে আসে, আর আপনি কিনা তার সাথে এভাবে কথা বলছেন। ও আচ্ছা, তো আমি কি এখন সেই সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে কুকির কণ্ঠে কথা বলবো? কিছুটা সেম রকম হলে তো ভালো, কিন্তু আপনি তো তা না করে কাকের কণ্ঠে বলছেন। নেহা এবার কটমট চোখে অয়নের দিকে তাকায়। অয়ন তাকে দেখতে পাচ্ছে না। ওনা দিয়ে যেভাবে ঘুমটার আড়ালে বসেছে, তাই নেহা এতগুলো রাগের ইমোজি পাঠায়, কারণ সেগুলো দেখে হেসে দেয় অয়ন, লিখে, আপনার মাথা কি সবসময় হট হয়ে থাকে সারাক্ষণ? শুধু রাগ আর রাগ, এছাড়া আর কিছু নাই? তখন নেহা আবার রিটার্ন ইমোজি দেয় কতগুলো লাভ আর লিখে, হ্যাঁ আছে এগুলো, তবে আপনার জন্য না। এগুলো আমার জন্য হলে কত ভালো হতো জানেন? আমার তরফ থেকে কিন্তু আপনার জন্য এতগুলো লাভ।
নেহা তখন হাত অয়নের মুখের দিকে এনে কিছু বলতে যাবে, তখনই অয়ন নেহার হাতটা ধরে আস্তে করে নিচে নামিয়ে দেয়। হাতটা শক্ত করে ধরে রাখে, আর তখনই নেহা একদম বরফ হয়ে যায়। অয়ন খুব ধীরে নেহার কানের কাছে মুখটা এনে বলে, রিল্যাক্স ম্যাডাম, বেশি উত্তেজিত হয়ে ধরা পড়ে যাবেন আর তখন আপনারও খারাপ হবে অবস্থা, আর আমারও তো বুঝতে পারছেন, অতএব কুল। অয়ন যখন নেহার কানের কাছে এসে কথাগুলো বলছিল, তখন অয়নের ঠোঁট দুটো নেহার কান স্পর্শ করছিল। নেহা যেন জমে পুরো ফ্রিজ হয়ে গেছে। ওদের গন্তব্য শেষ হলে ওরা একটা হোটেলের সামনে এসে সবাই যখন নেমে যায়, তারপর ধীরে ধীরে নেহা নিচে নামে। এদিকে সেই দিকে তাকিয়ে থাকে। 10 মিনিটের মধ্যেই রোজ সেখানে হাজির হয়। রোজকে দেখে নেহা জোর একটা নিঃশ্বাস ফেলে বলে, আমার জানটা ফিরে এলো। এতক্ষণ আমার দম বন্ধ হয়েছিল, ভেবেছিলাম এই বুঝি ধরা পড়ে যাবো। শাহান ভাই কোথায়? তার আগে তুই বল, অয়ন ভাইয়া কোথায়? নেহা গাড়ির দিকে ইশারা দিয়ে বোঝায় ভেতরেই আছে। রোজ তখন শায়নকে টেক্সট দেয় অয়ন গাড়িতে। শায়ন রিটার্ন টেক্সট করে যে অয়ন তার কাছে চলে গিয়েছে। রোজ তো অবাক হয়ে নেহাকে বলে, এই দুই ভাই এতটা ফাস্ট? এরা কি স্পাইডারম্যানের মতো যখন খুশি যেখানে খুশি পৌঁছে যেতে পারে? কেন, আবার কি হলো? অয়ন চলে গেছে শায়ানের কাছে। ও মাই গড। তারপর সবাই হোটেলে চলে যায়। অনেক আনন্দের মধ্যে দিয়েই ওদের শিক্ষা সফর শেষ হয়। আজ ফিরে যাওয়ার দিন। তখন সবাই ঘুরোঘুরি করছিল। হঠাৎই সাইড থেকে শায়ন রোজকে টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, বলে, এবারে বাড়িতে যাওয়ার পর ভালো করে প্রস্তুতি নিয়ে যেও। কিসের প্রস্তুতি নিয়ে যাব? আমার পুরোপুরিভাবে হবার প্রস্তুতি। রোজ শায়নের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থেকে শায়নকে বলে, আমি চাচ্ছি আমাদের দূরত্বটাকে একেবারে মিটিয়ে দিয়ে একসাথে থাকার জন্য। তুমি বাড়িতে যেয়ে আমার বিষয়টা জানাবে, আমিও বাবা মাকে জানাবো। রোজ একটা মুচকি হাসি দিয়ে শায়ন সেখান থেকে চলে যায়। এরই মধ্যে একটা স্টুডেন্ট সেটা দেখে ফেললে নেহার কাছে এসে জিজ্ঞেস করে ওটা কে ছিল। নেহা তখন জবাব দেয় এটা রোজের হাজবেন্ড ছিল। মেয়েটা আবার জিজ্ঞেস করে, রোজের কি বিয়ে হয়ে গেছে? এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। এখান থেকে ফিরে যাবার পরেই ওদের বিয়ে। তখনই মেয়েটা চলে যায়, আর কিছু বলে না। নেহা ফাঁকা করে দম ছেড়ে একটা শ্বাস নেয় আর বলে, ও মাই গড, তোর জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। দূর থেকে একজোড়া চোখ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে পর্যবেক্ষণ করে যাচ্ছে একজনকে। তার পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই যেন ভালো লাগার চাদরে মোড়ানো। চোখ দুটো যেন বহুদিনের তৃষ্ণার্ত। হয়তোবা সে তার ভালো লাগার মানুষটিকে দেখে বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। আজ সে একজন নামকরা গায়ক, হাজার হাজার ফ্যান তার। তার একটু মাত্র সুরের ঝলকানিতে হাজার হাজার মানুষ পাগল। কিন্তু সে পাগল শুধু একজনের জন্য। দীর্ঘ 12 বছর ইউএস থাকার পর আজ সে বাংলাদেশে মাটিতে পা রেখেছে। একরকম তাকে জোর করে বাধ্য করা হয়েছিল সেখানে থাকার জন্য। মনের অবাধ্য হয়ে এত বছর সেখানে থাকা। কিন্তু সে বিদেশ থাকলেও তার মন পড়েছিল বাংলাদেশে। তাই আর নয়, এবার তাকে কোনো কিছুই আর আটকাতে পারেনি বাংলাদেশে আসা থেকে। কারণ এখানে সে ফেলে গিয়েছে তার একটি অমূল্য সম্পদ, তার মন প্রাণ দিয়ে ভালো লাগার একটা স্টার, তার রেড রোজকে। কিন্তু এত ভালো লাগার পরেও কি সত্যি সত্যি এই অমূল্য সম্পদটা তার ছিল? অনেক বছর পর বিডিতে ফিরে যেন অনলের শরীরে এক অন্যরকম শিহরণের সৃষ্টি হয়। অনল আজ বেশ খুশি। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হলো। আই এম কামিং সুইট হার্ট, মাই রেড রোজ। তুমি নিজেকে প্রস্তুত করবে আমার হওয়ার জন্য। এইবার আমাকে আর কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। অনল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল নেহা আর রোজ। নেহা ভাইকে দেখে দৌড়ে এসে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া, তুমি আমাদের কাউকে না বলে চলে এলে? সবাইকে বলে আসলে সারপ্রাইজ হতো কিভাবে? ভেবেছি কাউকে না বলে চলে এসে সবাইকে অবাক করে দিব, এই জন্য তো হঠাৎ করে আসলাম। রোজ দূরে দাঁড়িয়ে অনলকে দেখেই যাচ্ছিল। কেন যেন এখনও রোজের মধ্যে সেই ছোটবেলার স্মৃতিটা রয়েই গেছে। অনলকে দেখে সে মনে মনে খুব ভয় পাচ্ছিল। তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তাই সে নেহাকে বলে বাড়ি চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে অনল তাকে ডেকে বলে, চলে যাচ্ছ কেন রোজ? রোজ তো পুরোই অবাক। নেহার ভাই এত বছরেও তার নাম মনে রেখেছে।
জি না ভাইয়া, আমার একটু জরুরি কাজ আছে, তাই বাসায় যেতে হবে। নেহা রোজ এর ব্যাপারটা বুঝতে পেরে বলে। আচ্ছা ঠিক আছে, রোজ তুই বাসায় যা, আমি পরে তোর সাথে যোগাযোগ করে নিব। অনল এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজের যাওয়ার দিকে। নেহা তার ভাইকে বলে, চলো, আব্বু আম্মু অনেক খুশি হবে তোমাকে দেখে। আম্মু প্রতিদিন আব্বুর সাথে ঝগড়া করে তোমাকে বিড়িতে আনার জন্য। রেহানা বেগম ছেলেকে দেখে যেন খুশিতে আত্মহারা। সে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতেই থাকে। আম্মু, এভাবে কেন কান্না করছো? আমি এসেছি বলে খুশি হওনি? খুশি হয়েছে বলেই তো কান্না করছি। খুশিতে কেউ কান্না করে নাকি? আমি তো জানতাম দুঃখ পেলেই মানুষে কাঁদে। তোমার মায়ের স্বভাব খারাপ, তাই সে সুখীও কান্না করে। অনল তার বাবার সাথে কথা বলে না, তাই কথাটা শুনেও যেন তার না শোনার ভান করে থাকে। এরপর সে উপরে তার নিজের রুমে চলে যায়। মিনহাজ সাহেব রেহানা বেগমকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে, তোমার ছেলে আজও আমার সাথে কথা বলে না। এত বছর ওইখানে ছিল, তখনও তোমার ছেলে কে আমি ফোন দিলে এড়িয়ে গেছে। আজ দেশে ফিরেই সে একই কাজ করলো। আমি বাবা হয়ে তো আর খারাপ চাইনি, আমি তো তার ভালোর জন্য ওইখানে রেখেছিলাম। ও ছেলে মানুষ, হয়তো আপনার উপর রাগটাও একটু বেশি। এখন যখন এখানে চলে এসেছে দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তখন ঠিকই কথা বলবে। রুমে ঢুকে অনল ফ্রেশ হয়ে রোজের একটা ছবি বের করে সেটাতে হাত দিয়ে ধরে বলতে থাকে, তুমি আমার কাছ থেকে আজ পালিয়ে গেলে, কিন্তু একটা সময় আসবে আমি তোমাকে আর পালাতে দিব না। চাইলেও তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তখন শুধু তুমি আমার, শুধুই আমার। বলেই ছবিতে অজস্র চুমু দিতে থাকে। বিকেলবেলা রোজ তার বাবার সাথে বাগানে এসেছিল। তখন সে তার বাবাকে ভয়ে ভয়ে সায়নের কথা জানায়। রোজ তার বাবার সাথে যতটা ফ্রি, তার মায়ের সাথে ততটাই ফ্রি না। তাই সে তার সমস্ত আবদার, সমস্ত কথা তার বাবার সাথে আগেই শেয়ার করে। তার বাবা তাকে নির্ভয় দিয়ে বলে, ঠিক আছে, সে খোঁজ খবর নিয়ে তবে সামনের দিকে আগাবে। এতে করে যেন রোজের ভিতর থেকে একটা বড় ভয় কেটে যায়। সে তো ভেবেছিল হয়তো তার বাবা তাকে বকাঝকা করবে। মা হলে হয়তো এতক্ষণে তাকে মার দেওয়া শুরু করত। অনল বারান্দায় বসে তার গিটারটা নিয়ে খুব সুন্দরভাবে গান গাইছিল। এদিকে নেহা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে অনলের রুমের কাছে এসে দরজায় নক করতেই অনল দেখে নেহা দাঁড়িয়ে আছে। তখনই নেহা বলে, ভাইয়া তুমি খুব সুন্দর গান গাও, আমার ভার্সিটির একটা প্রোগ্রামে তুমি গান গাইবে। আসলে প্রোগ্রামে যে ভোকালিস্টকে হায়ার করা হয়েছিল, ওনার কোনো প্রবলেমের জন্য সে আসতে পারেনি। তুমি অনেক সুন্দর গান গাও, প্লিজ ভাইয়া হ্যাঁ বলে দাও। অনল মুখে একটা খুব সুন্দর হাসি দিয়ে বলে। তোর ভার্সিটি তাহলে তো অবশ্যই গাইতে হয়। নেহা তার ভাইয়ের কথা শুনে খুব খুশি হয়ে যায়। তোদের অনুষ্ঠান কবে? এই তো ভাইয়া আর 2 দিন পর। ঠিক আছে, চল, আজ তোকে ভার্সিটি নিয়ে যাবো আমি, আর তোর টিচারদের সাথে পরিচিত হব। নেহা খুশি হলেও মনে মনে তার একটা কেমন যেন ভয় কাজ করে। ভাইয়া কি শুধুই তাকে ভার্সিটিতে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে, না অন্য কিছু? নেহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কাউকে এক নজর দেখার জন্য অনেক অপেক্ষা করতে থাকে, কিন্তু তার তো দেখাই নেই। অনল ভাবে, এভাবে হচ্ছে না, মেয়েটা যেন তাকে আরও অসুস্থ করে দিচ্ছে। মেয়েটার কোনো দেখাই পাওয়া যায় না, আর যাওয়া একটু পাওয়া যায় তখনই পালাই। এর কোনো উপায় তো বের করতে হবে। হঠাৎ অনল খেয়াল করে একটা গাড়ি থেকে রোজ নামছে। অনল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেই দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে রোজ যে গাড়ি থেকে নামছিল সে গাড়িতে তার পাশে কেউ একজন ছিল, যার মুখটা অনল দেখতে পায়নি। রোজ গাড়ি থেকে নেমে তাকে বাই বলে গেটের দিকে আসে, আর অনল অমনি গাড়ির গ্লাসটা লাগিয়ে দেয়। আজকের ব্যাপারটা তার মোটেও পছন্দ হয়নি। পরক্ষণে আবার চিন্তা করে গাড়ির ভেতরে হয়তো রোজ এর বাবাও থাকতে পারে। তারপর তার মাথা ঠান্ডা করে সে সেখান থেকে চলে যায়। অবশেষে রোজ ভার্সিটির সেই আনুষ্ঠানিক দিনটা চলে আসে। নেহার ভাই এত বড় একজন শিল্পী যে এই ভার্সিটিতে পারফরমেন্স করবে, এটা শুনে অনেকেই তো মহা খুশি। মেয়েরা তো এক একজন নেহাকে এটা সেটা নানান প্রশ্ন করতে শুরু করে। এদিকে নেহা রোজকে ফোন দিয়েই যাচ্ছে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সে এখনও এসে পৌঁছায়নি। স্টেজে গান গাওয়ার জন্য অনলের নাম অ্যানাউন্স করা হলে অনল স্টেজে এসে এইদিক সেদিক বারবার তাকাচ্ছিল, কিন্তু তার কাঙ্ক্ষিত মুখটি তার চোখে পড়ছিল না। সে বুঝতেই পারছে না সে কি গান শুরু করবে।
না অপেক্ষা করবে। এত এত শাড়ি পরা সুন্দর সুন্দর রমণীদের ভিড়ে তার নজর শুধু এক রমণীকেই খুঁজে যাচ্ছে। গান গাইতে স্টেজে উঠে এভাবে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকায় মেয়েরা হইচই শুরু করে দেয়। খানিক বাদেই অনিলের দৃষ্টি যায় ভার্সিটি স্টেজ থেকে খানিক সামনে। গেট দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে আসছিল এক ডানাকাটা পরে, সম্পূর্ণ সাদা রঙের শাড়ি, নীল ব্লাউজ, মাথায় ছিল বেলি ফুলের মালা, হাতে রেশমি চুড়ি। অনলের চোখগুলো যেন এক ভালো লাগার প্রশান্তিতে ভরে যাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল আকাশের এক টুকরো মেঘ নিচে নেমে চলে এসেছে। আর তখনই তার মুখ দিয়ে বের হয় গান। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, वो तुझे देखा तो ये जाना सनम। যা শুনে মেয়েরা নাচানাচি শুরু করে দেয়। এদিকে নেহা এগিয়ে এসে রোজকে অনেক বকাবকি করতে থাকে। তার কেন এত দেরি হলো, সেই কখন থেকে অপেক্ষা করেই যাচ্ছে। রোজ কারণ বলে সামনে এগিয়ে আসে এবং স্টেজের দিকে তাকিয়ে দেখে অনল গান গাইছে। রোজ তো হা হয়ে অনলের দিকে তাকিয়ে থাকে, আর অনল সে তো রোজের দিকে তাকিয়ে গান গেয়েই যাচ্ছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ রোজের মোবাইলে ফোন আসে, আর রোজ নেহাকে কিছু একটা বলে ফোন নিয়ে স্টেজ থেকে পিছনের দিকে চলে যায়। আর এই জিনিসটাই অনলের খুব খারাপ লাগে। সে পারফরমেন্স করছে সেটা না দেখে কে ফোন করলো সে এত ব্যস্ত হয়ে ওখান থেকে চলে এলো। অনলের মাথায় যেন আগুন ধরে যায়। সে গান শেষ করে এইদিক সেই দিক রোজকে খুঁজতে থাকে, কোথাও মেয়েটাকে দেখতে পায় না। এদিকেই তো ছিল, নেহার সাথেই গেল, কোথায় মেয়েটা? নেহা যখন অনলের সামনে আসে তখন অনল নেহাকে জিজ্ঞেস করে রোজ কোথায় নেহা? ভীতু স্বরে। ভাইয়া ওর একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই ও চলে গেছে। অনলের মাথায় যেন আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, যার জন্য সে এখানে গান গাইতে রাজি হলো, আর সেই কিনা চলে গেল। অনল সেখান থেকে সে রেগে চলে আসে। তার থেকেও বেশি কি এমন ইম্পর্ট্যান্ট কাজ থাকতে পারে ওই মেয়েটার? তাহলে কি যে সে যেটাই ভয় পাচ্ছে সেটাই হতে চলেছে? সে আর কিছু ভাবতে পারে না। তার মাথার মধ্যে যেন এক অদ্ভুত ব্যথা হতে শুরু করে। অনল দুই হাতে মাথা খামচে ধরে বলতে থাকে, রেড রোজ, এটা কখনো কোনোদিনও জেনে না হয়। আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও। আমার কাছ থেকে যদি কেউ তোমায় কেড়ে নিতে চায় তাহলে আমি তাকে কখনো বাঁচিয়ে রাখবো না। এদিকে রোজের বাবার কাছে সায়নের বাবা বিয়ের প্রস্তাব পাঠালে সে তো মহা খুশি। ছেলে ভালো, তাছাড়া সে সায়নের বাবার সাথে কথা বলে বুঝতে পেরেছে তাদের ফ্যামিলির সবাই খুব ভালো। তাই এক কথায় রোজের বাবা মা রাজি হয়ে যায় এবং তাদের এঙ্গেজমেন্টের তারিখও ঠিক করে ফেলে। এদিকে নেহা রোজের এঙ্গেজমেন্টের খবর পেয়ে খুশি হবে নাকি বেজার হবে বুঝতে পারছে না। এইদিকে তার ভাই, অন্যদিকে প্রিয় বান্ধবী। তাছাড়া সে তো জানে রোজ সায়নকে কতটা ভালোবাসে। সায়নও রোজকে খুবই ভালোবাসে। এখন ওদের মধ্যে ভিলেন হয়ে গেছে তার নিজের ভাই। সে কাকে সাহায্য করবে বুঝতেই পারছে না। সপ্তাহখানেক পরে আজ রোজের এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হবে, তাই ওদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানে রাখা হয়েছে। নেহা রেডি হয়ে ওখানে আসছিল, এমন সময় হঠাৎ রেহানা বেগম জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাকে না কালকে বললাম আম্মু আমি একটু রোজের বাড়িতে যাব। ওখানে তো তুমি সবসময় যাও নর্মালভাবে, আজ এত সাজুগুজু করে যাচ্ছ যে? আম্মু তুমি ভুলে গেছো, তোমাকে বলেছিলাম আজ রোজের এঙ্গেজমেন্ট, তাই মেহমানদের সামনে তো আর এভাবে যাওয়া যাবে না। উপর থেকে কেউ একজন কথাগুলো শুনে ফেলে, আর অমনি তার মাথার মধ্যে আগুন জ্বলতে শুরু করে। পুরো পৃথিবীটা যেন তার কাছে অসহ্য মনে হতে থাকে। নেহার বলা এঙ্গেজমেন্টের দিন শব্দটা যেন বারবার প্রতিধ্বনিত হতে থাকে ব্রেনের মধ্যে, আঘাত করছিল। এমন সময় সে আর সহ্য করতে না পেরে ঘরের ভিতরে যেয়ে খুব জোরে দরজা শব্দ করে লাগিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙা শুরু করে। তার মনের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়।
অনল ভাবতেই পারছে না রেড রোজ তার না অন্য কারো হবে। অবশেষে সেই দিনটা আসতে চলেছে মায়াবিনী, যেই দিনটার জন্য আমি এত বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম। মোবাইলে রোজের ছবিটা দেখে এই কথাগুলো বলছিল সায়ন। পেছন থেকে অয়ন এসে সায়নের উদ্দেশ্যে বলে, হয়েছে হয়েছে, অনেক দেখেছি, আর দেখতে হবে না, কিছুক্ষণ পর বাস্তবে দেখতে পারবি। এবার অন্তত মোবাইলটা রাখ আর তাড়াতাড়ি রেডি হয়ে আয়, বের হতে হবে, নয়তো পরে তোকে রেখে চলে যাব। এই, আমাকে রেখে চলে যাবি মানে কি বলতে চাস? আমি বুঝি না তোর ওইখানে এত তাড়া ওইখানে যাওয়ার। ওইখানে যে তোরও কেউ আছে, তাকে দেখার জন্য তর্স হয়েছে না তোর? এই তুই কি বলতে চাচ্ছিস? আপাতত কিছু বলতে চাচ্ছি না, আর যদি বলতে হয় তবে কিন্তু আমি আব্বুকে বলবো একসাথে দুটো বিয়ে ঠিক করতে। তাহলে তো ভালোই হতো। ও আচ্ছা, তাই? তুই মুখে বলতে পারছিস না, কিন্তু কথার মাধ্যমে ঠিকই বুঝিয়ে দিচ্ছিস নেহাকে তোর খুব ভালো লাগে। এবার ঝগড়াটা মেয়ের বাবা কথায় কথায় শুধু ঝগড়া করে একই বিয়ে করলে জিন্দেগি আমার বিষাদময় হয়ে যাবে। তখন ডাক্তারি ছেড়ে নিজেকে পাগলাগারোতে ভর্তি করাতে হবে। তাই বুঝি? ঠিক আছে, তাহলে নেহাকে আমরা অন্য কোথাও সেটিং করিয়ে দেব। তখনই নিচ থেকে ওদের শফিকুল ইসলাম ডাকতে থাকে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য। তারপর ওরা নিচে নেমে আসে। যাওয়ার আগে অয়ন সায়নকে বলে, যা বলেছিস মুখেই, কার্যক্ষেত্রে কিন্তু ওইসব করতে যাস না, তাহলে কিন্তু আমি শেষ। অমনি অয়নের কথা শুনে সায়ন হেসে দেয় আর বলে, শেষ হতে হবে না, তোর সাথেই জোড়া লাগাবো। অনলের রুমের মধ্যে ভাঙচুরের শব্দ শুনে সাথে সাথেই নেহা আর রেহানা বেগম উপরে দৌড়ে আসে। এসেই দরজার সামনে শুনতে পায় ভেতরে তোলপাড় চলছে সব কিছুর। রেহানা বেগম খুব জোরে জোরে দরজায় ধাক্কাতে শুরু করে আর বলতে থাকে, অনল বাবা, হঠাৎ কি হলো? কেন এমন পাগলামি শুরু করলি? কি হয়েছে বল আমাকে, কেন এভাবে করছিস? এদিকে নেহাও বুঝে যায় হয়তো তার ভাই রোজের এঙ্গেজমেন্টের কথা শুনে ফেলেছে আর সেজন্যই এরকম পাগলামি করছে। সে কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যে মিনহাজ সাহেব বাড়িতে চলে আসে আর এসেই দেখতে পায় এই অবস্থা। সে দরজার সামনে এসে দরজায় ধাক্কা দিয়ে অনলকে বারবার ডাকতে থাকে, কিন্তু কারো কোনো কথাই সে শুনছে না। সে ভেতরে ভাঙচুর চালিয়েই যাচ্ছে। অবশেষে কোনো দিকে না পেয়ে নেহা তার ভাইকে ডাকে আর বলতে থাকে, ভাইয়া, তুমি যা শুনেছো সেটা পুরোপুরি সঠিক না, তুমি দরজা খোলো। তখনই মিনহাজ সাহেব আর রেহানা বেগম নেহার দিকে তাকায় আর বলে, কোন কথা বলছো তুমি নেহা? আগে ভাইয়াকে বের করো, তোমরা ভাইয়াকে বলো যে ভাইয়া যা চায় তাই হবে, তবেই সে বের হবে। মিনহাজ সাহেব নেহার মুখের দিকে তাকিয়ে ওর বলা কথাগুলোই রিপিট করে। ধীরে ধীরে দরজা খুলে দেয় অনল। এইদিকে অনলের অবস্থা দেখে রেহানা বেগম কান্নায় ভেঙে পড়ে। মিনহাজ সাহেব অনলের কাছে এগিয়ে গেলে এই প্রথমবারের মতো অনল তার আব্বুকে জড়িয়ে ধরে কান্নার সুরে বলতে থাকে, আব্বু, আমি রেড রোজকে ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না আমি ওকে ছাড়া। মিনহাজ সাহেব যে এ ভয়টাই পেয়েছিল। ছেলের মুখে এ কথা শুনেই হতবাক। নেহার মুখে শুনেছে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া মিনহাজ সাহেব ভেবেছিলেন ছোটবেলার সে আবেগ আর হয়তো এখন নেই, কিন্তু তার ছেলে যে এত বছরও এই একটা জিনিস ভুলেনি সে বুঝতেই পারেনি। রেহানা বেগম কান্না রেখে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। তার ছেলে রোজকে পছন্দ করে, কই কখনো তো এই কথা তাদের সাথে শেয়ার করেনি। মিনহাজ সাহেব কি করবে বুঝতে পারছে না। এদিকে তার ছেলে, অন্যদিকে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। সে কি করবে বুঝতে পারছে না, তবুও সে ডিসিশন নেয় রোজের বাবার সাথে কথা বলবে। কিন্তু নেহার কাছে যখন জানতে পারে সেই ছেলের সাথে রোজের বিয়ে ঠিক হয়েছে, ওরা দুজন দুজনকে পছন্দ করে, মিনহাজ সাহেব বুঝতে পারেন এরপর আর কথা বলে কোনো লাভ নেই। তাই সে ছেলেকে বহুত বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এদিকে রোজের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। একদিন হঠাৎ অনল উপস্থিত হয় রোজের বাড়িতে। দেয়াল টুপকে বারান্দা দিয়ে সে রোজের রুমে প্রবেশ করে। রোজ ওয়াশরুম থেকে বের হয়ে তার রুমে একটা ছেলেকে দেখে জোরে চিৎকার করতে যাবে, আর তখনই অনল সামনে এসে রোজের মুখটা চেপে ধরে আর বলে, চিৎকার করবে না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি শুধু তোমাকে কিছু কথা বলার জন্য এসেছি। আমি মানুষটা একটু অন্যরকম, আর সেই অন্যরকম শুধুমাত্র তোমার জন্য। তোমার মনে অনুভূতিগুলো বোঝার মতন মন তো আমার মধ্যে নেই। আপনি আমার রুমে কেন? আর কিভাবে এসেছেন? কি করব? তুমি তো আমার কাছে আসার রাস্তা সব দিক থেকে বন্ধ করে দিয়েছো।
তাই বারান্দা দিয়ে আসতে হলো। ইউ আর মাই রেড রোজ, অনলি মাই হার্ট। তোমার দিকে হাত বাড়ানি তো দূরের কথা, তাকে নিয়ে আমি বরদাস্ত করবো না। শি ইজ অনলি মাইন। রোজ রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই অনল থামিয়ে দিয়ে করুণ কণ্ঠে বলে, রেড রোজ, এরকম করবে না, আমাকে ভুল বুঝবে না। আমি তোমার কোনো রকম ক্ষতি করতে চাই না। কথা বলার সময় অনলের দৃষ্টি ছিল মাতাল করা, তার হার্ট লাফাচ্ছিল, তার ঠোঁটগুলো কাঁপছিল। অনল রোজকে বলে, আমি তোমাকে বিয়ে করব, তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি সায়ানকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি না। নামটা শুনে অনল যেন 2 মিনিটের মতো স্ট্যাচু হয়ে যায়। তার কানের মধ্যে প্রতিধ্বনি হতে থাকে সায়ন শব্দটি। এত বছর পরে এসেও সে একই নাম তার পেছন ছাড়ছে না। এই নামটা যেন ছিল আগুনে ঘি ঢালার মতো অবস্থা। তার কাছে মনে হয় সায়নের জন্ম তার কাছ থেকে সব কিছু কেড়ে নেয়ার জন্যই। এক মুহূর্তের মধ্যে অনল যেন এক অন্য অনলে পরিণত হয়। তার চোখগুলো যেন রক্তিম হয়ে ওঠে। হিংস্র এক চেহারাতে পরিণত হয় অনলের মুখ। এ যেন এক অন্যরকম অনল। এক মুহূর্ত এসে রোজকে একটা ওড়না দিয়ে তার মুখটা খুব ভালো করে বেঁধে দেয় এবং হাত দুটো বেঁধে ফেলে, আর রোজকে কাঁধে নিয়ে বাসা থেকে বের হতে নেয়। তখনই রোজের পা ছোড়াছুড়িতে ফুলের টপটা পড়ে যেয়ে বিকট এক শব্দ হয়। হেনা বেগম রুমের দরজার সামনে এসে দেখতে পান ড্রয়িং রুম দিয়ে একটা ছেলে বের হয়ে যাচ্ছিল। উনি শুধু সাইডটুকু দেখেছে। তখনই উনি দৌড়ে ড্রয়িং রুমের দরজার সামনে আসতেই রোজের মুখটা ভেসে ওঠে। ততক্ষণে অনল রোজকে গাড়ির মধ্যে ঢুকিয়ে গাড়ির স্টার্ট দিয়ে ফেলেছে। হেনা বেগম ছেলেটাকে চিনতেই পারছে না, আর এভাবে কেন তার মেয়েকে নিয়ে যাচ্ছে। হেনা বেগম রায়হান মির্জাকে চিৎকার দিয়ে ডাকতে থাকে। রায়হান মির্জা আসলেই সে সবটা বলে। রায়হান মির্জা শুনে সে কি করবে বুঝতে পারে না, তাই সে পুলিশকে কল করে। এর মধ্যে সায়নের কাছেও খবর চলে যায়। মিনহাজ সাহেব বুঝতে পারছিল কোনো গড়বড় হতে যাচ্ছে। তার ছেলে বাইরে বের হওয়া দেখেই সে নেহাকে নিয়ে রোজের বাসায় আসে। এসেই শুনে এই পরিস্থিতি। এখন সবাই কি করবে বুঝতে পারছে না। অনল রোজকে নিয়ে একটা ফাঁকা গোডাউনের মধ্যে চলে আসে। এদিকে অনল যখন রোজকে কাঁধে করে নিয়ে আসছিল গোডাউনের ভিতর, তখন রোজ শব্দ করতে থাকে। অনল তার মুখ চেপে ধরে। রোজ কোনো দিশা না পেয়ে মুখ থেকে হাত সরানোর জন্য শব্দ করতে থাকে। এক সময় না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেয়, আর অমনি অনল দূরে সরে যায়। ছাড়া পেয়ে রোজ চোখ খুলে আগুন দৃষ্টিতে তাকায় অনলের দিকে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, শুধু আমার কথাগুলো তোমাকে বলতে চাই। কিন্তু তুমি তো কোনো মতেই শুনতে রাজি হচ্ছ, তাই আর কি করা, আমাকে এইভাবে তোমাকে এখানে নিয়ে আসতে হলো। তুমি যদি চুপচাপ আমার কথাগুলো শোনো তাহলে আমি কিছুই করব না, আর যদি তুমি এরকম সিন ক্রিয়েট করতে থাকো তাহলে সত্যি বলছি আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, যেখানে কেউ তোমাকে খুঁজতে পারবে না। রোজ চুপ হয়ে যায়, কারণ সে অনলের সবচাইতে খারাপ রূপটার সাথে পরিচিত। অনল সেই শুরু থেকে রোজ এর জন্য করা তার পাগলামিগুলো এক এক করে বলতে থাকে, এমনকি এখনও যে তার জন্য কতটা পাগল সেটা বলতে থাকে। সব শুনে রোজ হতভম্ব। সে কি করবে? এই ছেলে যে সাইকো, তার তো ভীষণ ভয় হতে শুরু করে। আমার কাছে তুমি আমার সারা পৃথিবী, আমার নিজের জীবনে মূল্য এতটা না যতটা তুমি আমার কাছে দামি। তোমার কাছে হয়তো আমি কখনো কিছুই, তোমার মনে আমার জন্য শুধু ভয়। তোমার কাছে আমি শুধু একজন সাইকো, কিন্তু কিন্তু আমার চোখে তুমি ওই আকাশের ধ্রুবতারা। এক নাগারে কথাগুলো বলছিল অনল। অনলের মোবাইল সাথে থাকায় পুলিশ সহজে অনলের নম্বর ট্র্যাক করে ঠিকানা খুঁজে পায়, আর সবাই তখনই ওই গোডাউনের কাছে পৌঁছে যায়। বাহির থেকে পুলিশ বলতে থাকে অনলকে উদ্দেশ্য করে রোজকে যেন সে সহি সালামতে ছেড়ে দেয়। এগুলো শুনে অনলের মেজাজ আরও বিগড়ে যায়। সে বুঝতে পারে না এখানে কিভাবে পুলিশ সহ সবাই পৌঁছে গেল। আব্বু বাঁচাও! সায়ন তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও। রোজ চিৎকার করে। রোজের মুখে বারবার সায়নের নামটা যেন অনলের সহ্য হচ্ছিল না, তাই তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে, আর পিস্তলটা তার নিজের দিকে তাক করে এবং বলে, যে জীবন আমি তোমাকে পাবো নয় সেই জীবন আমি চাই না। আমি না হয় তোমাকে উপর থেকে শুকতারা হয়েই দেখব। বলে পিস্তলটা হাতে তুলে নেয় আর তার নিজের মাথায় তাক করে।
এর মধ্যে সবাই সেখানে উপস্থিত হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি দেখবে কেউ আশাই করেনি। রেহানা বেগম চিৎকার করে অনলকে ডাকতে থাকে আর বলতে থাকে, বাবা ভুলেও ওই কাজটা তুই করিস না। এভাবে তুই তোর মাকে অসহায় করতে পারিস না। প্লিজ বাবা, ফেলে দে ওটা। সাথে সাথে সবাই চিৎকার করে অনলকে এইরকম কিছু করতে বারণ করতে থাকে। ভাইয়া তুমি এমন কিছু করো না ভাইয়া। রোজের অনলের জন্য খুবই মায়া হয়। রোজ এক পা করে সামনে এগোতে থাকে। অনলের ধ্যানটা তার মায়ের দিকে ছিল, কারণ তার মা খুব কান্নাকাটি করছিল। তাই সে সুযোগ বুঝে রোজ পিস্তলটা নিয়ে নেয়। যেই গোডাউনে অনল রোজকে নিয়ে এসেছিল সেই গোডাউনটা ছিল খুবই পুরনো। গোডাউনে ওরা যখন কথা বলছিল তখন সায়ন এসে রোজকে জড়িয়ে ধরে। অনল এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে। সায়নকে এভাবে রোজকে জড়িয়ে ধরতে দেখে তার ব্রেনে যেন কাজ করা বন্ধ করে দেয়। নিজের ভালো লাগার প্রেয়সীকে এভাবে চোখের সামনে অন্য কাউকে জড়িয়ে ধরতে দেখে অনল যেন নিজেকে আর সামলাতে পারে না, হঠাৎ করেই ঢলে পড়ে যায়। আর তখনই অনলের মাথার উপরে পড়ে এক মস্ত বড় কাঠ। আর এতে করে তার ব্রেনে খুব বড় একটা সমস্যা হয়ে যায়। সে সবাইকে ভুলে যায়, তার আচরণ হয়ে যায় উন্মাদের মতো। তারপরেই তার ঠাঁই হয় মেন্টাল হসপিটালে। কিন্তু সে সবাইকে ভুলে গেলেও আজও রোজকে ভুলে যায়নি। সে পুতুল নিয়ে রোজ ভেবে আজও তার সাথে কথা বলে, গান শোনায়। আর সেই থেকেই অনল পাগল। নিয়মিত গল্প পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করে যাও কোন ধরনের গল্প লাগবে। আর তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের কাজ তাড়াতাড়ি করার আগ্রহ জাগায়। তাই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আর কমেন্ট ও লাইক দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।